গল্পে শুরু হয় কিং বাই শিনকে দেখিয়ে, যে কিনা কিং ফ্যামিলির এল্ডার সন ছিল। কিং বাই শিন আজকে গো ফ্যামিলির কাছে এসেছিল। এরপরে আমরা গো ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে গো ন্যানজুকে দেখতে পাই। সে গো ফ্যামিলির অনেক পাওয়ারফুল একজন মেম্বার ছিল। সে গো ফ্যামিলির ফার্স্ট ফিমেল লিডারও ছিল। তো তার কাজিন যখন কিম বাই শিনকে বলে, তুমি সেই কিম না যে কিনা আমাদের ফ্যামিলিকে ডিস্ট্রয় করেছিলে, তখনই সেখানে আমাদের ফিমেল লিড চলে আসে। গো ন্যানজু তখন কিম বাই শিনকে বলে, কিম বাই শিন ও এগুলো কী বলছে? ও বলছে তুমি নাকি আমাদের ফ্যামিলিকে ডিস্ট্রয় করেছিলে। সত্যি কথা বলো, তুমি কি এটা করেছিলে? বিশ্বাস করো, একবার তুমি আমাকে খালি বলো যে তোমার এতে কোনো হাত নেই, আমি সেটাই বিশ্বাস করব। তুমি তো আজ এখানে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলে। যার জবাবে কিং বাই রেগে বলে, আমি তো ঠিকই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, তবে আজকে তোমার শুধু বিয়ে হবে না, আজকে এখানকার সবারই ফিউনারাল হবে। গো ফ্যামিলি আজকে পুরোপুরি ডিস্ট্রয় হবে। একথা শুনে তার কাজিন যখন তাকে মারতে আসে, ওই সময় ন্যানজু তাকে বাঁচিয়ে ফেলে। কিম বাই ন্যানজুকে বলে, তুমি তো কষ্ট পাচ্ছ, চাকুটা কেন ফেলে দিচ্ছ না? যার জবাবে ন্যানজু বলে, তুমি আমাকে কেন ধোকা দিলে? কিম বাই তখনও ন্যানজুকে অনেক কেয়ার করছিল, তবুও কিং বাই রেগে গিয়ে বলে, গো ফ্যামিলি আসলে এটাই ডিজার্ভ করে। ন্যানজু খুবই কষ্ট পায় যে শুরু থেকে এই পর্যন্ত তার সুইট হার্ট তার সাথে এভাবে প্রতারণা করে এসেছে। এরপরে সে নিজেই রেগে গিয়ে কিং বাইকে মারতে যায়। তারপরে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আজ থেকে 5 মাস আগে ন্যানজু একটা জায়গা দিয়ে যাচ্ছিল, তখন সে ফার্স্ট টাইম কিম বাইকে দেখতে পায়। এরপরে ন্যানজু বিজনেস রিলেটেড কিছু কথা একজনের সাথে বলছিল, তখন তার কাছে গোফ্যাং আসে, যে কিনা তার কাজিন এবং বিজনেস রাইভার। সে তার উপরে অনেক বেশি রেগেছিল এবং তার গলা চেপে ধরে বলে, তোমার সাহস কী করে হলো আমাকে সিক্রেটলি হার্ম করার? এর শাস্তি তোমাকে পেতেই হবে। এরপরে সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তাকে তার মতের বিরুদ্ধে একটা রুমে নিয়ে যায়। সে যখন তার সাথে জোর জবরদস্তি করতে যাবে, ন্যানজু তাকে লাস্টবার ওয়ার্নিং দিয়ে বলে, তুমি আমার থেকে দূরে থাকো। তবে সে যখন কিছুতেই মানছিল না, তখন তার বডিগার্ড কিম বাই আসে এবং তার সেই কাজিনকে ইচ্ছামতো মারতে থাকে। পরে ন্যানজু নিজে এসে তার কাজিনকে মারতে থাকে। হঠাৎ করেই ন্যানজুর মাথা ঘুরতে থাকে। ন্যানজু তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। ন্যানজুকে তখন আবারও কিং বাই টেক ওভার করে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। ন্যানজুর একটা রোগ ছিল যে সে কোনো পুরুষ মানুষকে টাচ করলেই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে ন্যানজুর যখন চোখ খুলে তখনই কিং বাইয়ের বডি দেখে, তখন সে কিং বাইয়ের প্রেমে পড়ে যায়। এরপরে আমরা ন্যানজু এবং কিং বাইকে দেখতে পাই। কিং বাই যখন একটা মেয়ের দিকে তাকায়, ন্যানজু তাকে রেগে গিয়ে বলে, তুমি আমার পার্সোনাল বডিগার্ড, তোমার নজর শুধু আমার দিকে থাকবে নাকি অন্য কোনো মেয়ের দিকে, আর এই কথাটা যেন অলওয়েজ তোমার মাথায় থাকে, যাতে কিং বাই তার কথায় রাজি হয়ে যায়। আমরা জানতে পারি ন্যানজু অনেকটা জেইলাস টাইপের একজন মানুষ ছিল। যাই হোক, এরপরে আমরা গোফ্যাংকে দেখতে পাই। সে বলে, ন্যানজু এত শীঘ্রই তুমি তোমার নিউ লাভারকেও খুঁজে পেলে? ন্যানজু যখন সেখান থেকে পালাতে থাকে, তখন তাকে কিং বাই আটকিয়ে ফেলে, যাতে ন্যানজু অনেক বেশি অবাক হয়ে যায় যে কিং বাই তাকে কেন আটকাচ্ছে। গোফ্যাং তখন ন্যানজুকে বলে, আমি ওকে $5 মিলিয়ন দিয়ে কিনেছি। ন্যানজু তখন কিং বাইকে বলে, তুমি এগুলো কি কথা বলছো? যার জবাবে কিং বাই বলে যে ও যা বলছে সবই সত্য, ও আমাকে $5 মিলিয়ন দিয়ে কিনে ফেলেছে। তুমি দিয়েছিলে 1 মিলিয়ন আর ও দিয়েছে 5 মিলিয়ন। ন্যানজু তখন বলে, তুমি একটা প্রতারক। এই কথা বলে সে তার গালে টাস করে একটা থাপ্পড় মারে, যাতে বেচারার গালে দাগ পড়ে যায়। ন্যানজু কিং বাইকে আবারও মারতে যায়, তবে কিং বাই এবার তার হাত ধরে ফেলে। এরপরে কিং বাই গোফ্যাংয়ের কাছে ন্যানজুকে তুলে দেয়। গোফ্যাং ন্যানজুকে সেখান থেকে জোর করে নিয়ে যায়। এরপরে গোফ্যাং আবারও ন্যানজুর সাথে জবরদস্তি করা ট্রাই করে, তখন সেখানে সব মিডিয়া চলে আসে। কিং বাই এসে সর্বপ্রথম গোফ্যাংকে নিচে ফালায় এবং তাকে মারতে থাকে। সব জায়গায় হেডলাইন হয়ে যায় যে গোফ্যাং তার কাজিনের সাথে জোর জবরদস্তি করার সময় ধরা পড়েছে, যাতে এখানে সবাই অনেক বেশি স্যাড হয়ে যায়। বিশেষ করে গোফ্যাংয়ের বাবা, সে গোফ্যাংকে তো একেবারে তাদের সম্পত্তির দলিল থেকেও বের করে দেয়। এখানে গোফ্যাংয়ের যে বোন মানে মিং ম্যাং, সে তখন তার মাকে বলে, নিশ্চয়ই ন্যানজু তাকে অ্যাপ্রোচ করার ট্রাই করেছে, যার জন্য তার ভাই এমন কাজ করেছে, কারণ তার ভাই অনেক ভালো ছেলে। এই সমস্ত কথা বলে তার মায়ের মাথা গরম করে দেয়। তার মাও তখন মনে করতে থাকে হয়তো ন্যানজুই আসল দোষী। এদিকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে ন্যানজু আগে থেকেই তার বডিগার্ডের সাথে প্ল্যান করে রেখেছিল যে কি করে তাকে ফাঁসাবে।
তার মানে কিংবাই তাকে ধোকা দেয়নি, সে নিজেই কিংবাইয়ের সাথে প্ল্যান করেছিল। সে তখন কিংবাইকে বলে, হ্যাঁ আমি মানি এই ফ্যামিলি আমার, কিন্তু এই ফ্যামিলির সাথে আমার পুরনো শত্রুতা আছে। এই ফ্যামিলির জন্যই আমার মাকে মারা যেতে হয়েছিল। তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার মায়ের মৃত্যুর বদলা আমি অবশ্যই নিব। সে কিংবাইকে আরও বলে, দেখো তুমি যদি আমাকে সাহায্য করো, তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। আমার যেমন ধন সম্পত্তির কোনো অভাব নেই, ঠিক তেমনই আমার রূপেরও কোনো অভাব নেই। কিংবাই তখন তাকে তার ক্লোজে এনে বলে, সত্যি কথা বলো, তুমি কি আসলেই আমি যা চাবো তাই দিবে? এ কথা বলে সে তার আরও ক্লোজ হতে থাকে। ন্যাঞ্জু লুকিয়ে তার পিছনে একটা ছুরি রাখে। যদি বাই চান্স কিংবাই তাকে কিস করতে থাকে, তখন সেই ছুরি দিয়ে তাকে স্টেপ করবে। তবে কিংবাই তেমন কিছুই করে না এবং তাকে বলে, এটা যেন তোমার মনে থাকে। এ কথা বলে কিংবাই সেখান থেকে চলে যায়। পরের দিন ন্যাঞ্জু লুসেনের সাথে কিংবাইয়ের পরিচয় করায়। লুসেন তখন কিংবাইকে বলে, আমি হলাম ন্যানসুর ফার্স্ট লাভ। তখন সেখানে ন্যানসু বলে, আরে তুমি এগুলো কি বলছো? এগুলো অনেক পুরনো কথা, এই কথাগুলো বারবার কেন টানছো? এরপরে সে তার বডিগার্ডকে সেখান থেকে যেতে বলে। লুসেন ন্যানসুকে বলে, তুমি কি ওকে শুধুমাত্র বডিগার্ডের চোখেই দেখো নাকি অন্য কোনো চোখে দেখো? ন্যানসু বলে, ওর সাথে শুধু আমার টাকার সম্পর্ক, এছাড়া ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। যা দূর থেকে কিংবাই নিজের হেডফোনের মাধ্যমে সব কথা শুনছিল। লুসেন ন্যানসুকে বলে, ক্র্যাপ কারেকশনের কেসে তোমার কাজিন সহ তোমার কাজিনের মা বাবা সবাই জড়িত। ন্যাঞ্জু তখন বলে, আমি তো এটাই চাই, আমি চাই ওদের আসল রূপ যেন সারা পৃথিবীর সামনে রিভিল হোক। এরপরে মিংমাই এবং তার মা কিংবাইকে ডাকে এবং তাকে বলে, কিংবাই আমাদেরকে সাহায্য করো তো। কিংবাই যখন সে বক্সটা উঠায় ইচ্ছাকৃতভাবে, তারা তখন কিংবাইকে নিচে ফেলে দেয়, যার জন্য এখানে একটা এক্সপেন্সিভ চুড়ি ভেঙে যায়। মিংমায়ের মা কিংবাইকে বলে, এই চুড়ির দাম $50 মিলিয়ন। এখন তুমি এই চুড়ির দাম কি দিতে পারবে? মূলত তারা ইচ্ছাকৃতভাবে কিংবাইকে ফাঁসিয়েছিল, কারণ কিংবাইকে ফাঁসালে তারা কিংবাইয়ের থেকে সমস্ত সত্যি কথা জানতে পারবে। মিংমায়ের মা যখন কিংবাইকে মারতে যাবে, কিংবাই তার হাত ধরে ফেলে। ঠিক তখনই সেখানে আমাদের ফিমেল লিড চলে আসে এবং নিজেই তার বডিগার্ডকে থাপ্পড় মারে এবং বলে, ওর শাস্তির ফল একমাত্র আমি দিতে পারবো। আর $50 মিলিয়ন কথা বলছো, সেই টাকাটাও আমি নিজে পে করব। তবুও কেউ যেন আমার বডিগার্ডের দিকে চোখ তুলেও না তাকায়, কারণ আমি অনেক পজিটিভ। আর ওকে দিয়ে কাজ শুধুমাত্র আমিই করাতে পারবো, না অন্য কেউ। ন্যানসু যেহেতু কিংবাইকে থাপ্পড় মেরেছিল, তাই সে কিংবাইয়ের কেয়ার করতে থাকে এবং তাকে বলতে থাকে, আসলে আমি জানি ওরা তোমাকে একটা ট্র্যাপে ফালানোর জন্য এই কাজটি করেছিল। এটা আমার কাছে নতুন কোনো বিষয় না। ওরা এরকম ট্র্যাপ ওদের শত্রুদের জন্যই দিয়ে থাকে, এমনকি আমার মাও ওদের ট্র্যাপ থেকে বাঁচেনি। কিংবাই তখন তাকে বলে, আমি তোমার $50 মিলিয়ন কি করে শোধ করব? ন্যাঞ্জু তখন হেসে বলে, তুমি কি করে এত টাকা পাবে? কিংবাই বলে, তাহলে আমি কি করে তোমার ঋণ শোধ করব? যার জবাবে ন্যাঞ্জু হেসে বলে, তুমি তাহলে আমার জন্য 50 বছর আমার বডিগার্ড হয়ে থেকে যাও, তাহলেই তোমার $50 মিলিয়ন ঋণ পরিশোধ হবে। কিংবাই এটি শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলে, আসলেই তুমি একটা পজিটিভ আর অনেক জেলাসি টাইপের মানুষ। ন্যাঞ্জু তখন তার ক্লোজ হয়ে বলে, যখন তুমি জেনেই গিয়েছো আমি কেমন টাইপের মানুষ, তখন তুমি হয়তো এটাও জানো যে আমার সাথে বেইমানি করলে এতে তোমারই লস হবে, না আমার। কিংবাই তখন ন্যাঞ্জুকে দূর থেকে ঘুমাতে দেখে স্মাইল করতে থাকে। কিংবাইয়ের কাছে একজন কল করে এবং তাকে বলে যে গো ফ্যামিলির মেন এমপ্লয়ের কথা আমি জানি। তখন কিংবাই বলে, তুমি জানো, তাহলে আমাকে সেটা পাঠিয়ে দাও, আমি যে করেই হোক এই এমপ্লয়কে ধরবো, কারণ তার কিছু জানার ছিল সেই এমপ্লয়ের থেকে। এরপরে ন্যাঞ্জু মিংম্যাং এবং তার ফ্যামিলির বিরুদ্ধে এভিডেন্স নিয়ে মিংম্যাংয়ের কাছে যায়। মিংম্যাং তখন ন্যাঞ্জুকে বলে, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ন্যাঞ্জু তখন বলে, যখন আমার বডিগার্ডকে তুমি ট্র্যাপে ফাঁসাচ্ছিলে তখন তোমার এই আবেগ কই ছিল? এরপরে সে তখন তার আঙ্কেল আন্টিকেও সতর্ক করে যে কারণ তাদের বিরুদ্ধেও তার কাছে প্রমাণ ছিল। এ কথা শুনে তার আন্টি যখন তাকে মারতে যাবে, তখন কিংবাই তার আন্টিকে ধরে ফেলে এবং ন্যাঞ্জু তার আন্টিকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। ন্যাঞ্জু বুঝিয়ে দেয় যে সে এখন কতটা পাওয়ারফুল হয়ে গেছে, গো ফ্যামিলির একমাত্র ফিমেল লিডার সে হয়ে যায়। এরপরে কিংবাই তার নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ন্যাঞ্জুর আঙ্কেলের দিকে নজর রাখতে, কারণ ন্যাঞ্জুর আঙ্কেল ন্যাঞ্জুর উপরে রিভেঞ্জ নিতে পারে। তবে আমাদের মেল লিড আমাদের ফিমেল লিডের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই সে তার জন্য লাল রঙের একটা গোলাপের তোড়া নিয়ে হাজির হয়েছিল। তবে সে দূর থেকে দেখে যে ন্যাঞ্জু লুসেনকে কিস করছিল। এটা দেখে তো আমাদের মেন লিডের মন একদমই ভেঙে যায়।
তবে আসলে লুসেন ন্যানজুর ক্লোজ হয়েছিল না, ওকে কিস করছিল। সে শুধুমাত্র এই কাজটা করেছিল কিংবাইকে জেলাস ফিল করানোর জন্য। তবে কিংবাই তো এক প্রকারের দেবদাস হয়ে গিয়েছিল, তার কোনো কাজেই মন বসছিল না। ঠিক তখনই সেখানে ন্যানসু চলে আসে। ন্যানসু তখন কিংবাইকে বলে, তোমার কি হয়েছে, তুমি কেন এভাবে রাগ করে আছো? এ কথা শুনেই কিংবাই আরও বেশি রেগে যায় এবং ন্যানসুকে নিজের কাছে এনে বলে, তুমি তো এটাই চাও। এ কথা বলে সে তাকে কিস করতে থাকে। ন্যানসু তখন তাকে দূরে সরিয়ে দেয়, তবে সে দূরে সরে না। দূরে সরার পরেও সে তাকে আবারও কিস করতে থাকে। ন্যানসু তখন তাকে বলে, তুমি আমার সম্পর্কে এগুলো ভাবো? এ কথা বলে সে তাকে থাপ্পড় মেরে সেখান থেকে তাকে চাকরিতেও ফায়ার করে দেয়। কিংবাই এক প্রকারে ন্যানসুর জন্য পাগল হয়েছিল। এদিকে আমরা সকালে ন্যানসুকেও দেখতে পাই, যার কিনা কিংবাইকে ছাড়া একটুও ভালো লাগছিল না। ঠিক তখন সেখানে লুসেন আসে এবং ন্যানসুকে বলে, তোমার বডিগার্ড কই? বডিগার্ডকে তো দেখতে পাচ্ছি না। যার জবাবে ন্যানসু বলে, ওকে আমি ফায়ার করে দিয়েছি। এ কথা শুনে লুসেন অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে বলে, গোটা দুনিয়া যদি তোমার এগেনস্টে থাকে তবুও আমি তোমার পক্ষেই থাকবো। ন্যানসু তার কথায় পাত্তা না দিয়ে আবারও কিংবাইকে কল করে এবং কিংবাইকে বলে, তুমি তোমার জিনিসপত্র এখান থেকে নিয়ে যাও, তোমার জিনিসপত্র আমার ঘরে রয়েছে। আসলে জিনিসপত্র ছিল শুধুমাত্র একটা বাহানা। সে চাচ্ছিল কিংবাইকে যেন আবারও তার কাছে নিয়ে আসতে। এদিকে আমরা কিংবাইকে দেখতে পাই যে কিনা তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, খুব শীঘ্রই আমি গো ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে যাচ্ছি। এদিকে আজকে ছিল ন্যানসুর জন্মদিন। লুসেন তার জন্য কেক আনে, তবে ন্যানসু অনেক বেশি ড্রাঙ্ক ছিল। সে লুসেনকে কিংবাই মনে করে এবং তার সাথে সে যখনই ক্লোজ হতে যাবে ঠিক তখনই সেখানে কিংবাই চলে আসে। কিংবাই তাদেরকে আবারও এভাবে দেখে অনেক বেশি কষ্ট পায় এবং অন্য কিছু মনে করে। ঠিক তখন সেখানে লুসেন তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? কিংবাই বলে, আমি আমার জিনিসপত্র নেওয়ার জন্য এসেছি। কিংবাইকে এভাবে রাগন্ত অবস্থায় দেখে ন্যানসু সেখান থেকে চলে যায়, যা লুসেনের মোটেও ভালো লাগে না। এরপর ন্যানসু কিংবাইয়ের কাছে যায়। কিংবাই তাকে বলে, আমি এখানে আমার জিনিসপত্র নেওয়ার জন্য এসেছি। ন্যানসু তাকে বলে, আজকে আমার বার্থডে। কিংবাই তখন রুড হয়ে বলে, আমি তোমার জন্য কোনো গিফট আনিনি। ন্যানসু আর কোনো উপায় না পেয়ে কিংবাইকে আবারও আটকায় এবং কিংবাইয়ের ক্লোজ হয়। তো কিংবাই এখানে নিজেকে কী করে কন্ট্রোল করতো, সেও তাকে কিস করতে থাকে। অবশেষে তারা দুইজন নিজেদের ফিলিংস একে অপরকে এক্সপোজ করে। এরপরে তারা ওয়ান নাইট স্ট্যান্ডও করে। সকালে ন্যানসুর যখন চোখ খুলে তখন সে তার সামনে কিংবাইকে দেখতে পায় না, যার জন্য ন্যানসু তাড়াতাড়ি নিচে যায়। তখন সে আবারও নিশ্চিন্ত হয়ে পড়ে, কারণ সে তখন দেখে কিংবাই রান্নাঘরে তার জন্য রান্না করছিল। এরপর ন্যানসু কিংবাইকে জড়িয়ে ধরে এবং তার সাথে আবারও রোম্যান্স করতে থাকে। কিংবাই তখন ন্যানসুকে বলে, তুমি লুসেন থেকে দূরে থাকবে। আমার তো সেদিন রাগ উঠেছিল যখন ও তোমার ক্লোজ হয়েছিল। ন্যানসু তখন তাকে টিচ করে বলে, তুমি কি অনেক জেলাস? কিংবাই তখন তার এই কথা শুনে তাকে বলে, হ্যাঁ। এরপরে তারা কিস করে। ন্যানসু তখন কিংবাইকে বলে যে, তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি কিস করতে চাই। প্রমিস করো কখনোই আমাকে ছেড়ে যাবে না, যাতে কিংবাইও রাজি হয়ে যায়। তখনই কিংবাইকে একজন মহিলা কল করে, যার জন্য কিংবাই সেখান থেকে চলে যায়। তবে ন্যানসু যেহেতু অনেক জেলাস টাইপের মানুষ ছিল, তাই সে তখন ভাবতে থাকে কিংবাইয়ের সাথে কি অন্য কোনো ফিমেলের অ্যাফেয়ার আছে নাকি। এদিকে আমরা কিংবাইকে দেখতে পাই যে কিনা মহিলার সাথে কথা বলছিল। তো সেই রাতের খবর আমরা জানতে পারি। গোফ্যাং একদিন কিংবাইয়ের ছোট বোনের সাথে জোর জবরদস্তি করছিল। কিংবাইয়ের ছোট বোন যখন তাকে থাপ্পড় মারে তখন গোফ্যাং তার গলা টিপে ধরে। সে বুঝতেও পারে না যে তার এই গলা টিপে ধরার জন্য আসলে কিংবাইয়ের বোন মারা যাবে। সে যখন বুঝতে পারে যে কিংবাইয়ের বোন মারা গেছে তখন সে তাকে সেখানে ফেলেই চলে যায়। আমরা বুঝতে পারি এই জন্যই কিংবাই গো ফ্যামিলিকে এত হেট করত। কিংবাই তখন সেই লেডিকে বলে, এ সম্পর্কে কি ন্যানজু কিছু জানে না? যার জবাবে সেই লেডি বলে, না, তিনি তখন অ্যাব্রোটে ছিল। কিংবাই তখন বলে, যেভাবেই হোক আমি আমার বোনের মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। গো ফ্যামিলিকে আমি জাহান্নাম বানিয়ে ছাড়বো। যাই হোক, এদিকে আমরা দেখতে পারি যে ন্যানসুর জন্য পুরো গো ফ্যামিলি অনেক বেশি চিন্তিত ছিল। তারা অলরেডি ডিপ্রেশনও চলে গিয়েছিল। তখনই সেখানে আমরা লুসানকে দেখতে পাই। লুসান এখানে ন্যানসুর বিরুদ্ধে এভিডেন্স আনে। ন্যানসু তখন লুসানকে বলে, তুমি এটা কেন করলে? যার জবাবে লুসান বলে, কারণ তুমি আমাকে চয়েস না করে কিংবাইকে চয়েস করেছিলে। তখন মিংম্যাং এবং তার ফ্যামিলি তার উপরে হাসতে থাকে। ন্যানসু তখন বলতে থাকে, একটু ভালো করে চেক করে বলো যেটা আমার বিরুদ্ধে এভিডেন্স। তখন তারা চেক করে দেখে যে এটা তাদের বিরুদ্ধেই তাদের এভিডেন্স এবং এই এভিডেন্স তারা এখানে সবার সামনে এক্সপোজ করে, যাতে শেয়ার হোল্ডারদের মাথা তো একদমই গরম হয়ে যায়।
আমরা জানতে পারি যে আসলে লুশানের সাথে ন্যানসুর কোনো শত্রুতা নেই, আর লুশানের সাথে ন্যানসু কখনো বেইমানিও করেনি, জাস্ট এটা তাদের প্ল্যানের একটা অংশ। ন্যানসু তখন লুশানকে বলে, তুমি আমার অনেক বড় হেল্প করেছো, বলো তোমার কি চাই। লুশান তখন বলে, আমি কিছুই চাই না। লুশান জানতো যে সে যেটা চাবে সেটা কখনই সে পাবে না। সে জানতো ন্যানজু শুধুমাত্র কিংবাইকে রিয়েল লাভ করত, তাই সে ন্যানজুকে তার সে রিং দেয়, যে রিংটি সে ছোটবেলায় তাকে দিয়েছিল। ন্যানজু যখন বাসায় সেই রিংটি নিয়ে ভাবছিল তখন তার মায়ের কথা মনে পড়ে। সে তখন ভাবছিল, এই লাইফে ফার্স্ট টাইম আমি নিজের মনের কথা শুনে কিংবাইকে চয়েস করেছি। তার মা মৃত্যুর আগে তাকে বলেছিল কখনোই নিজের মনের কথা শুনবে না, সবসময় নিজের ব্রেনের কথা শুনবে। তবে এবার ফার্স্ট টাইম সে নিজের ব্রেনের কথা না শুনে মনের কথা শুনেছিল। এদিকে কিংবাই খুব শীঘ্রই তার প্ল্যানকে এক্সপোজ করতে যাচ্ছিল, যার জন্য সে প্রিপারেশন নিচ্ছিল। পরের দিন ন্যানসু সেই রিং নিয়ে কিংবাইকে প্রপোজ করে। কিংবাই তখন তাকে বলে, তুমি কি এটা ভেবেচিন্তে বলছো? যার জবাবে ন্যানসু বলে, হ্যাঁ আমি ভেবেচিন্তে বলছি, আমি ডিসিশন নিয়েই নিয়েছি, তোমার সাথেই আমি আমার হোল লাইফ কভার করব। তবে ন্যানসু লক্ষ্য করে যে কিংবাই এই নিয়ে অনেক বেশি পিড়পিড় করছিল, সে ঠিকমতো এতে রাজি ছিল না, যার জন্য ন্যানসু সেখান থেকে মন খারাপ করে যাচ্ছিল। কিংবাই তখন তাকে ধরে ফেলে এবং তাকে ম্যারেজ প্রপোজ করে এবং বলে, আমার লাইফে তুমি ফার্স্ট আর তুমিই লাস্ট, বিয়ে করলে আমিও শুধু তোমাকেই করব। এরপরে তারা একে অপরকে কিস করে। এরপরে আমরা গল্প শুরু হয়েছিল যেই সিনে, সেই সিনে আবারও চলে আসি, যেখানে ন্যানসু কিংবাইকে মারতে যাচ্ছিল, তবে কিংবাই তার হাত ধরে ফেলে। কিংবাই ন্যানসুকে বলে, তুমি যদি এখানে সবাইকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে বিয়ে করতে চলো। এ কথা বলে সে ন্যানসুকে সেখান থেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করে তার বাসায় নিয়ে যায়। সে ন্যানসুকে ঠিকই বিয়ে করেছিল, কিন্তু পরের দিন থেকে ন্যানসু কোনো খাবার খাচ্ছিল না, যার জন্য কিংবাই তার কাছে যায় এবং তাকে বলে, তোমার জন্য এতগুলো খাবার এনেছি, কেন তুমি খাবার খাচ্ছ না? ন্যানসু তখন বলে, আমি তোমার কোনো খাবার খাবো না, আমি তোমাকে ঘৃণা করি। একথা শুনে কিংবাই তখন তাকে ধরে বলে, তোমার সাথে আমি ভালো ব্যবহার করছি, এর মানে এই না যে আমি আমার খারাপ রাস্তা ভুলে গিয়েছি। আমাকে বাধ্য করো না যে তোমার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি, আর যদি করি তাহলে এর দায় তুমি নিজেই থাকবে। তুমি আমার কথা না শুনলে আমি তোমার আঙ্কেল আন্টি এবং তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো, এমনকি তোমার মা বাবার কবরকেও আমি ধ্বংস করে দিব। এ কথা শুনে ন্যানসু তাকে বলে, তুমি এগুলো করো না, আমি তোমার কথা শুনতে রাজি আছি। এরপরে কিংবাই ন্যানসুকে খাওয়াতে থাকে। পরের দিন কিংবাই লক্ষ্য করে যে ন্যানজু আবারও আগের মতো হয়ে গিয়েছিল, সে আবারও আগের মতো বিহেভিয়ার করছিল। তারা খুবই হ্যাপি ছিল। কিংবাই এবং ন্যানজু তাদের ফ্যামিলি নিয়ে অনেক বেশি খুশি ছিল। তবুও কিংবাই ন্যানসুর সাথে ঘটে যাওয়া আগের কথাগুলো মনে করছিল, কারণ তার কাছে সেগুলোই সবচেয়ে বেশি প্রিয় ছিল। ঠিক তখনই কিংবাইয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ন্যানসু ম্যাডাম ঘর থেকে পালিয়ে গিয়েছে, যার জন্য কিংবাই তাকে খুঁজতে বলে। এদিকে কিংবাইকে মিংম্যাং কল করে বলে, তোমার ওয়াইফ আমার কবজায় আছে, যদি তোমার ওয়াইফকে তুমি জীবিত অবস্থায় দেখতে চাও তাহলে আমার কাছে $1 বিলিয়ন নিয়ে চলে আসো। এদিকে আমরা দেখতে পাই মিংম্যাং আসলেই ন্যানসুকে কিডন্যাপ করে রেখেছিল। ঠিক তখনই সেখানে কিংবাই আসে এবং তাকে বলে, যত টাকার প্রয়োজন সব টাকা আমি দিব, তবুও তুমি ন্যানসুর কোনো ক্ষতি করো না। এরপরে সে মাটিতে লুটিয়ে পড়ে। মিংম্যাং তখন বলে, $1 বিলিয়ন দাও, তাহলেই তোমার ওয়াইফকে আমরা ছেড়ে দিব। যাতে কিংবাই রাজি হয়ে যায় এবং সে যখন $1 বিলিয়ন দিচ্ছিল তখনই ন্যানজু বলে, এর কোনো প্রয়োজন হবে না। এ কথা বলে সে তখন সেখানে বন্দুক বের করে এবং সবার দিকে পয়েন্ট আউট করে বলে যে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, আজকে তোমাদের সবারই ফুনারাল হবে। ন্যানসু তখন রেগে বলে, তোমাদের মধ্যে কে আমার মা বাবাকে মেরেছিল? যা বলার সত্যি কথা বলো। ঠিক তখনই আমরা ন্যানসুর আঙ্কেলকে দেখতে পাই, যে কিনা স্বীকার করে যে সেই তার মা বাবাকে মেরেছে। মিংম্যাং ন্যানসুকে অনেক জেলাস করত, যার জন্য ছোট থেকেই সে তাকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়েছিল যে ছেলেরা খারাপ হয়, যার জন্য তার ছেলেদের থেকে অ্যালার্জি ছিল। এই রোগটা শুধুমাত্র তার মিংম্যাংয়ের জন্যই হয়েছিল। এরপর ন্যানসু কিংবাইয়ের কাছে যায় এবং তাকে বলে, আমিও তোমাকে মেরে ফেলবো। কিংবাই তখন তাকে বলে, আমি তো তোমাকে ভালোবাসি বলেই নিজের লাইফ রিস্কে নিয়ে এখানে এসেছি। ন্যানসু যখন তার কোনো কথা শুনছিল না তখন কিংবাই মিংম্যাংকে বলে, আমার বোনকে কে মেরেছিল? যার জন্য মিংম্যাং তখন স্বীকার করে যে, আমার ভাই তোমার বোনকে মেরেছিল। যখন দেখলাম তোমার বোন মারা গেছে তখন আমরা তোমার বোনের বডিটাকে ডিস্ট্রয় করে দিয়েছিলাম, যাতে আমাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স না থাকে।
ন্যান্সু তখন বলে, তুমি তোমার বোনের রিভেঞ্জ নেওয়ার জন্যই আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে, তুমি তো আমাকে ভালোই বাসো না। এ কথা বলে সে তাকে শ্যুট করে, যাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। পরে আমরা দেখতে পারি এটা শুধুমাত্র একটা অভিনয় ছিল, আসলে বন্দুকটা নকল ছিল। ন্যান্সু পিছনে একটা ক্যামেরা সেট করে রেখেছিল, এ সমস্ত কিছু সে ক্যামেরায় শ্যুট হচ্ছিল শুধুমাত্র তাদের বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করার জন্য। তখন ন্যান্সু সিরিয়াস হয়ে কিমবাইকে বলে, এখন থেকে তোমার আমার রাস্তা ভিন্ন, তুমি আলাদা রাস্তায় যাবে আর আমি আলাদা রাস্তায় যাব। ঠিক তখন মিংমাই ন্যান্সুকে মারতে যায়, যা দেখে কিমবাই নিজের জীবন বিপন্ন করে ন্যান্সুকে বাঁচায়। ন্যান্সু এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলতে থাকে, হয়তো আমি তোমাকে ঘৃণা করি, এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকেই সবচেয়ে বেশি ঘৃণা করি আর তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারো না। এর জবাবে কিমবাই তখন তাকে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর ন্যান্সুর কিমবাইয়ের সাথে ঘটে যাওয়া সমস্ত স্মৃতির কথা মনে পড়ে। সে বুঝতে পারে যে সে কখনো কিমবাইকে আসলে হেটই করেনি, সে কিমবাইকে অলওয়েজ ভালোবেসে এসেছে। এরপরে সে কিমবাইকে হাসপাতালে অ্যাডমিট করে। এরপরে কিমবাই যখন সুস্থ হয়ে যায় তখন ন্যান্সু কিমবাইয়ের সাথে আবারও নিজের ওয়েডিং সেরেমনি সেলিব্রেট করে। কিংবাই এবং ন্যান্সু দুইজনই তাদের ভালোবাসার মানুষকে পেয়ে গিয়েছিল, যাতে তারা দুইজনই অনেক বেশি হ্যাপি ছিল। দেন এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।